সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিশোর বাজানের প্ল্যাটফর্ম থেকে যুক্তিবিদ্যা ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জামশেদুর রহমান। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ঈদের পরে একটি ক্লাস নিয়েছি এবং তোমরা জানো আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের ব্যাখ্যা অধ্যায়টি শুরু করেছি, ষষ্ঠ অধ্যায়। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে ব্যাখ্যার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা পড়েছিলাম, দুই প্রকার পড়েছিলাম, তাই না? মনে আছে তোমাদের? লৌকিক ব্যাখ্যা পড়েছিলাম, বৈজ্ঞানিক ব্যাখ্যা পড়েছিলাম। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকারভেদ করবো আমরা এবং টোটাল ব্যাখ্যার যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করবো। ফার্স্টলি তোমাদেরকে যেটা বলছি, তোমরা হচ্ছে খাতা কলমটা নিয়ে বসে পড়বে অবশ্যই, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও আজকের ক্লাসটি, এখনকার ক্লাসটি, সকলে তোমাদের ফ্রেন্ডরা একসাথে মিলে তোমরা ক্লাসটি করতে পারো। ওকে, আমি গতদিনই বলেছি যে আজকের এই আমাদের যে বৈজ্ঞানিক ব্যাখ্যার অধ্যায়টি করছি বা ব্যাখ্যার অধ্যায়টি করছি, সেই ব্যাখ্যা অধ্যায়টি কিন্তু খুবই সহজ এবং আজকে আমরা অধ্যায়টি শেষ করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি ব্যাখ্যার প্রকারভেদে যাই, তোমরা কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করছো। আমি দেখে নিচ্ছি কমেন্টে, একটু পরে আমি ক্লাসটি শুরু করে দিই ফার্স্টে, তারপর তোমাদের সাথে শুভেচ্ছা বিনিময় হবে আবার কমেন্ট দেখে। ওকে, ব্যাখ্যার প্রকারভেদ, আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকারভেদে আমরা যাব। সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে প্রকারভেদ রয়েছে সেটা হচ্ছে তিন প্রকার, তাই না? আমরা জানি। ফার্স্টে আমরা শুরু করে দিই, ফার্স্টে তোমাদের কিউরিওসিটিটা আগে মিট আপ করে দিই। সেটা হচ্ছে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা তিন প্রকার জানি, তাই না? কয় প্রকার? বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে তিন প্রকার। তাহলে আমরা ফার্স্ট প্রকারভেদের নাম জানি বিশ্লেষণ। বিশ্লেষণ। নাম্বার 2 হচ্ছে শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজন। এবং থার্ড হচ্ছে অন্তর্ভুক্তি, অন্তর্ভুক্তিকরণ বা অন্তর্ভুক্তি। ওকে, এই তিনটি প্রকার নিয়ে আমরা কথা বলবো: বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। ঠিক আছে? তো এটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমরা শুরু করি আমরা ক্লাসটি। আচ্ছা, তোমরা কখনো মোটরসাইকেলতে সবসময়, অনেকে ছেলেরা তো সবসময় চালাও বা চড়েছো, মেয়েরাও চড়েছো, মোটরসাইকেল বলো কিংবা কোনো গাড়িতে আমরা যখন চড়ি, মনে করো সাপোজ একটা রিক্সাতে আমরা চড়ি, তাই না? তাহলে এই যে একটা রিক্সাতে তুমি চড়ছো, তাহলে রিক্সাটির গতি কেমন হবে? মনে করো একটি রিক্সা যাচ্ছে বা একটি গাড়ি যাচ্ছে, সাপোজ এটা একটি গাড়ি, মনে করো যে এই যে এটা একটি গাড়ি, তাই না? গাড়ি যাচ্ছে সাপোজ। তো এই যে গাড়িটি যাচ্ছে, এই গাড়িটির গতিবেগটি কেমন, ফাইনাল গতিবেগটি কেমন, এটি যদি একটি ঘটনা হয়, গতি যদি একটি কার্য হয়, গাড়ির গতিপথ, তাহলে সেই গতিপথের বা গতিপথ এবং গতিবেগের এই কার্যটি তোমরা বলো তো শুধুমাত্র কি রিক্সা চালকের যদি অটো রিক্সা হয় তার ইঞ্জিনের উপরে ডিপেন্ড করবে, নাকি হচ্ছে যে তার প্যাডেল যে যিনি মারবেন তার কি শক্তির উপর ডিপেন্ড করবে শুধুমাত্র, না আরো অনেক কোনো ফ্যাক্টর রয়েছে? তোমরা যদি আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আরো কিছু ফ্যাক্টর রয়েছে না একক কোনো ফ্যাক্টর দেওয়া হয়। আমরা জানি এই যে রিক্সায় চড়ি বা মোটরসাইকেল চড়ি, তো কিংবা মনে করো যে এরোপ্লেনে বলো বা যে কোনো একটি কাজ, যে নৌকার গতিবেগ, এই সমস্ত বিষয়গুলি, এগুলো হচ্ছে এমন ধরনের কাজ যেগুলোর পিছনে অনেকগুলি কারণ জড়িত থাকে, এবং সেই কারণগুলি মিলিতভাবে এই কার্যটি সম্পন্ন করে। যেমন এই রিক্সার গতিবেগ, ভ্যানের গতিবেগ, কিংবা মোটরসাইকেলের গতিবেগ, কিংবা নৌকার গতিবেগ, এই সমস্ত এই কাজগুলো, অনেক প্রকৃতির কাজ রয়েছে যেগুলো জটিল অবস্থায় বিরাজ করে এবং যেগুলোকে আমরা বলি মিশ্রিত কার্য। তো এই যে মিশ্রিত কার্য, এই মিশ্রিত কার্যগুলোকে ব্যাখ্যা করতে হলে আমাদেরকে কি করতে হবে? ভেঙে চুরে ব্যাখ্যা করতে হবে তোমাকে, না? তোমাকে বুঝাইতে হলে যে গতিবেগটি ঘন্টায় 10 কিলোমিটার কিভাবে হলো বা 15 কিলোমিটার কিভাবে হলো, এটি বুঝতে হলে সেটা তোমাকে ভেঙে চুরে বুঝতে হবে, এবং এই ভেঙে চুরেটাকে আমরা বলছি বিশ্লেষণ। ওকে, আমি নিচে দুইটি মুছে দিচ্ছি। আমরা তার মানে এতক্ষণ যে কথাগুলি বলছি সেই কথাগুলি হচ্ছে বিশ্লেষণটি বোঝার জন্য আমরা বলছি। দেখি তোমরা কে কে ইতিমধ্যে জয়েন করে ফেলেছো। রাফি খান, ইয়াসমিন রুমি, ভালো আছি, তুমি ভালো আছো? জনতা শিলা, ওয়ালাইকুম আসসালাম। ইমরান, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। সকলকে ধন্যবাদ। স্বাধীন, ওয়ালাইকুম আসসালাম। রজত কান্তি, ওয়ালাইকুম আসসালাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে যারা অ্যাটেন্ড করে ফেলেছো, খুশিয়ারা। সকলেই ক্লাসে একটু মনোযোগ দাও, তাহলে আমরা ক্লাসটি কথা বলা শুরু করে দিয়েছি অলরেডি। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকারভেদ বলছিলাম। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি প্রকার আমরা শুনলাম। একটা হচ্ছে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি।
বিশ্লেষণ নিয়ে কথা বলছি যে বিশ্লেষণটা কেন দরকার হয়। আমরা বলছি অনেক সময় মিশ্র কার্য দেখা যায় এবং এই মিশ্র কার্যগুলোকে আমাদের ব্যাখ্যা করা লাগতে পারে। যেমন মনে করো আমি যদি এখানে এই যে মোটরসাইকেলের গতিবেগ যদি আমরা ফাইনাল কার্য হয়, আমি যদি এটা মুছে দিই, এটা যদি হয় একটা, আমি যদি কার্যটা কি কেমন কার্য, মিশ্রিত কার্য না, মিশ্রিত কার্য। এই মিশ্রিত কার্যকে আমি যদি ব্যাখ্যা করতে চাই তাহলে মিশ্রিত কার্যটা কি, মনে করো যে সাপোজ মোটরসাইকেলের গতিবেগ, ওকে, এটা যদি আমার হয় মিশ্রিত কার্য, তাহলে এক্ষেত্রে আমার অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে, তাই না? শর্ত কারণগুলো যদি আমি কারণাংশগুলো নিয়ে আলোচনা করি, এর পিছনে যে কারণগুলো কাজ করবে প্রত্যেকটাকে আমি বলবো কারণাংশ, মানে কারণের অংশ। যেমন মনে করো যে মোটরসাইকেলের কি ইঞ্জিনের সক্ষমতা, এইটা একটি কারণ, ইঞ্জিনের সক্ষমতা। যত ভালো ইঞ্জিন তত বেশি তার স্পিড পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তারপরে কি যে চালকের দক্ষতারও তো একটা ব্যাপার আছে, তাই না? চালকের দক্ষতা, কিংবা মনে করো টায়ার, মোটরসাইকেলের কি টায়ারটি কেমন, টায়ারের প্রকার, টায়ারের বা কোয়ালিটি বলতে পারো, টায়ারের কোয়ালিটি। এই মনে করো সামনের চাকার টায়ারটি খুবই মানে করো যে মোটা দিয়েছে, এত মোটা যে পিছনের চাকার চেয়েও মোটা, তাহলে সেই মোটরসাইকেলটা আরো স্লো যাবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টর মিলে একটি মোটরসাইকেলের গতিবেগ নির্ধারিত হচ্ছে, তাই না? অনেকগুলো ফ্যাক্টর মিলে। আমরা বইয়ের উদাহরণ রয়েছে নৌকারও গতিবেগ, যেখানে নৌকার দাঁড়ের একটি কোন দিকে দাঁড় টানা হচ্ছে সেটা নৌকার বাতাসের গতিবেগ রয়েছে, নদীর স্রোত রয়েছে। এই সমস্ত মিলিত কার্য মিলে, মিলিত কারণগুলি যখন মিলিত হচ্ছে তখন একটি মিলিত কার্য তৈরি করছে। এই মিশ্র কার্যটিকে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে অবশ্যই কারণগুলোকে আংশিকভাবে বিশ্লেষণ করতে হবে। এই বিশ্লেষণের ফলে আমি কি করতে পারবো, টোটাল কার্যটিকে আমি ব্যাখ্যা করতে পারবো যে না এর গতিটি কেন কম হচ্ছে বা এর গতিবেগ কেন বেশি হচ্ছে, এই সমস্তগুলো আমি ব্যাখ্যা করতে পারবো। তাহলে তোমরা বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস যে আমরা ব্যাখ্যা করতে কোনো ঘটনার ব্যাখ্যা করি, তাই না? তো ঘটনাটি যদি হয় এমন মিশ্রিত কার্য, তাহলে সেই মিশ্রিত কার্যের ব্যাখ্যার সময় আমাদের বিশ্লেষণের প্রয়োজন পড়বে। আমাদেরকে জানতে হবে এইটুকু যে আমরা কোন কোন ঘটনার সময় কোন ধরনের ব্যাখ্যার আশ্রয় নিব, এটা আমাদের জেনে রাখতে হবে। পরীক্ষাতে আমাদের সরাসরি এই ধরনের কোনো একটি উদ্দীপকের উদাহরণ দিয়ে দিতে পারে, সেই উদ্দীপকের উদাহরণটি থেকে আমরা বুঝে বলবো যে এখানে এটি বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা ব্যাখ্যাটি করব এবং এটা একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে আমরা বিশ্লেষণের ব্যাপারটি নিশ্চয়ই বুঝতে পেরেছি, তাই না? কিংবা মনে করো যে যদি এটা ওই যে নলকূপে পানি তোলার ব্যাপার, এটাও একটি মিশ্র কার্য। নলকূপে তুমি চাপ দিচ্ছ, পানি উঠছে, সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, পানির চাপ, তাই না? বাতাসের একটা ফ্যাক্টর আছে সেখানে, তারপরে তোমার শক্তির একটা ব্যাপার আছে, পানির স্তরে পানির অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে। তাহলে সবগুলো ব্যাপার মিলেই তো নলকূপ থেকে পানি ওঠার ব্যাপার রয়েছে, তাই না? তাহলে এই ধরনের যত মিশ্রিত কার্য তোমাদের পরীক্ষায় উদ্দীপক হিসেবে আসবে, তোমরা বলবে এটি বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বিশ্লেষণ প্রক্রিয়াটা খুব সহজভাবে বুঝেছি। তাহলে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা ফার্স্ট যে সংজ্ঞাটি দিব সেটা হচ্ছে যে বিশ্লেষণ বলতে তাহলে আমরা এখন কি বুঝলাম, সহজ ভাষায় আমরা যেটা বলতে পারি যে মিশ্র কার্য ব্যাখ্যা করার প্রক্রিয়া। বিশ্লেষণ হচ্ছে মিশ্র কার্য ব্যাখ্যা করার বৈজ্ঞানিক প্রক্রিয়া, তাই না? ব্যাখ্যা করার প্রক্রিয়া। আমি যদি এগুলো মুছে দিই এখন, তাহলে উদাহরণটি মুছে দিলাম, তাহলে দেখো যাহলে আমরা বিশ্লেষণের সঙ্গে আমরা এখন বলতে পারবো যে মিশ্র কার্য ব্যাখ্যা করার যে বৈজ্ঞানিক প্রক্রিয়া তাই হচ্ছে বিশ্লেষণ, বিশ্লেষণ। ওকে, তাহলে বিশ্লেষণ কাকে বলে আমরা এখন বুঝতে পারছি। আমরা যদি সিরিয়ালে আসি, সেটা হচ্ছে যে কোনো একটি মিশ্র কার্য তার কারণের অংশগুলি বিশ্লেষণ করার মাধ্যমে যে বৈজ্ঞানিক বা প্রক্রিয়ায় ব্যাখ্যা প্রদান করা হয় তাই হচ্ছে বিশ্লেষণ। ওকে, তাহলে আমরা বিশ্লেষণটি আশা করি বুঝতে পেরেছি। এ পর্যন্ত লাইট আপ ডাউন করতেছে না, আসলে এখানে সমস্যা একটু, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি দুঃখিত, একটু মানিয়ে নিতে হবে। ওকে, বিশ্লেষণের পরে যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে শৃঙ্খল যোজন। নাম্বার 2 হচ্ছে শৃঙ্খল যোজন। না, দেখো নাম্বার 2 শৃঙ্খল যোজনটা কি, তোমরা
চেইনের নাম তো শুনেছো তাই না, শৃঙ্খল তাই না, শিকল, বাংলা আমরা বলি শিকল। তো শিকল কি করে, একটার সাথে একটা কি করে, লিঙ্ক আপ করে না, এমন এমন শিকলগুলো কি করে, লিঙ্ক আপ করে না। তো ব্যাখ্যার ক্ষেত্রে তাহলে শিকলের ব্যাপারটা কেমন, শৃঙ্খল যোজনের ব্যাপারটা কেমন, যোজন মানে যুক্ত করা। তো এই যে শৃঙ্খল, মনে করো এখানে একটি কারণ ঘটেছে, সেটি হচ্ছে মনে করো ভূমিকম্প হয়েছে, এটি একটি ফার্স্ট একটি দৃষ্টান্ত, দূরবর্তী দৃষ্টান্ত। আর ভূমিকম্পের ফলে এখানে মনে করো একজন মানুষ, একজন একটি বিল্ডিং ধ্বংস হয়েছে, একটি ভবন ধ্বংস হয়েছে, ভবন ধ্বংস হওয়া, একটি ভবন ধ্বংস হওয়া। তাহলে ভূমিকম্প এবং একটি ভবন ধ্বংস হওয়া, আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে, একটি ভবন ধ্বংস হয়ে গেছে। তুমি ঘটনাটা দেখে বললা, একজন সাধারণ মানুষ বললো যে ভূমিকম্পের ফলে ভবনটি ধ্বংস হয়ে গিয়েছে, তাই না? তো তুমি মনে করো যে বৈজ্ঞানিক ব্যাখ্যা পড়েছো, তুমি শৃঙ্খল যোজনটা পড়েছো, তাহলে শৃঙ্খল যোজন হচ্ছে কি, যে এটিকে শৃঙ্খল যোজনের ক্ষেত্রে আমরা এটিকে বলবো দূরবর্তী কারণ, কারণ এই কারণেই না ভবনটি ধ্বংস হয়েছে। এবং এটি হচ্ছে এটি হচ্ছে কার্য, এটি হচ্ছে চূড়ান্ত কার্য। এটি কেমন, এটি হচ্ছে চূড়ান্ত কার্য, চূড়ান্ত কার্য। আর এটি হচ্ছে দূরবর্তী কারণ, দূরবর্তী কারণ বা স্তর বলতে পারো। এটি একটি স্তর, এটি একটি চূড়ান্ত কার্য বা চূড়ান্ত স্তর, আর এটি হচ্ছে প্রাথমিক স্তর বা দূরবর্তী স্তর। ওকে, এখন মাঝখানে বেশ কিছু ফ্যাক্ট রয়েছে, যেগুলিকে লিঙ্ক আপ যদি না করো, যোজন যদি না করো, চেইনের মতো যদি তুমি একটার পর একটা শৃঙ্খল যোজন না করো, তাহলে তুমি ঘটনাটিকে আসলে এক্স্যাক্টলি ব্যাখ্যা করতে পারবে না। কারণটা হচ্ছে, দেখো দেখা যায় এমন হয় না যে ভূমিকম্প হয়েছে, চারটা বিল্ডিং ধ্বংস হয়ে গিয়েছে, একদম গুড়িয়ে গিয়েছে, একটা বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছে, দুইটা বিল্ডিং এ, আরেকটা বিল্ডিং এ কিছুই হয় নাই। হতে পারে, হয় এমন সাধারণত, কারণ মনে করো যে বিল্ডিংটি কোনো কিছু হয়নি, সেই বিল্ডিংটা মনে করো টোটালি কোডগুলি, যে বিল্ডিং কোডগুলি রয়েছে, ভবন তৈরির নীতিমালা, সেগুলি মেনে তারা করেছে। তারা হচ্ছে যে ভূমিকম্প নিরোধী যে প্রোটেক্টিভ মেজারগুলো নেওয়া উচিত ছিল, সেইগুলি তারা নিয়ে তারা বিল্ডিংটি খুব স্ট্রং ভাবে তৈরি করেছে। আল্লাহর ইচ্ছা সেই বিল্ডিংটি কি হয়নি, ধ্বংস হয়নি। আর বাকি বিল্ডিং গুলো দেখা যাচ্ছে তারা কোনো কোড মানেনি, কোনো নিয়ম মানেনি, যেখানে 5 তলা বিল্ডিং করা সম্ভব সেখানে তারা 10 তলা বিল্ডিং করে রেখেছে, কিংবা বিল্ডিং এর র ম্যাটেরিয়ালস গুলো খারাপ ছিল, অনেকগুলি ফ্যাক্টর ছিল, সেইগুলি কারণে সেই বিল্ডিং গুলো ধ্বংস হয়েছে। তাহলে যে বিল্ডিংটি ধ্বংস হয়েছে সেটি শুধুমাত্র ভূমিকম্পই যে কারণ তা না, দেখা যাচ্ছে মধ্যবর্তী, যদি আমরা এটিকে মধ্যবর্তী স্তর ধারণা বলি, মধ্যবর্তী স্তর, এটাকে যদি আমরা এইভাবে মধ্যবর্তী স্তর বলে, এটা দূরবর্তী কারণ, আর এটা হচ্ছে চূড়ান্ত কার্য বা চূড়ান্ত স্তর। এই মাঝখানে আমরা বলতে পারি কি, ভবনের দুর্বলতা বা দুর্বল ভবন, আমরা যদি বলি এটিকে দুর্বল ভবন, হ্যাঁ, বা দুর্বল কাঠামো। তার কাঠামোটাও কি ছিল, দুর্বল ছিল, কাঠামোটাও দুর্বল ছিল, ভবনটা দুর্বল ছিল, তাই না? বা নিয়ম না মেনে ভবন তৈরি করা। এই যে মাঝখানের যে কারণ, সেই কারণকে উল্লেখ করার মাধ্যমে যখন কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করা হয়, সেটি হচ্ছে শৃঙ্খল যোজন। তাহলে আমরা শৃঙ্খল যোজনের সংজ্ঞাটি এখন গুছিয়ে বলতে পারি। সেটি হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় দূরবর্তী কারণ এবং চূড়ান্ত কার্যের মধ্যবর্তী কোনো একটি অবস্থা আবিষ্কার করার মাধ্যমে, মধ্যবর্তী কোনো একটি পর্যায়, এই যে দুর্বল ভবন বা কাঠামো, এই যে নিহিত কারণটি আমরা আবিষ্কার করলাম, দূরবর্তী কারণ এবং চূড়ান্ত কার্যের মধ্যবর্তী কোনো একটি স্তর বা পর্যায় আবিষ্কার করার মাধ্যমে যখন কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়, সেটি হচ্ছে শৃঙ্খল যোজন। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় দূরবর্তী স্তর এবং চূড়ান্ত স্তরের মধ্যবর্তী একটি স্তর আবিষ্কার করার মাধ্যমে ঘটনাটিকে ব্যাখ্যা প্রদান করা হয়, সেটি হচ্ছে শৃঙ্খল যোজন, তাই না? তাহলে আমরা বুঝতে পেরেছি শৃঙ্খল যোজন শব্দটি মনে থাকবে, শৃঙ্খল মানে শিকলগুলি যেভাবে যুক্ত করা, শিকলের প্রথমটি ধরতে পেরেছো, লাস্টটি দেখতে পেরেছো। এখন তোমার কাজ হচ্ছে মাঝখানে চেনগুলিকে কি করা, একটার পর একটা টেনে টেনে বের করা, যে কি কি কারণে এই ঘটনাটি ঘটলো, হ্যাঁ, পর সিরিয়ালি এটা মেনটেন করা। তাহলে আমরা এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি ডিয়ার স্টুডেন্টস, যে শৃঙ্খল যোজনটা কি। হ্যাঁ, শৃঙ্খল যোজনটা হচ্ছে যে লিঙ্ক আপ করা, কিছুই না, লিঙ্ক আপ করা। তাহলে আমরা ফার্স্টে পড়লাম বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকারভেদ, আমরা পড়েছি বিশ্লেষণ, সেখানে একটি মিশ্র কার্য ছিল, সেই মিশ্র কার্যগুলির ভিতরের অন্তর্নিহিত ভিন্ন ভিন্ন আংশিক যে কারণগুলি, প্রত্যেকটি কারণ
আমরা উল্লেখ করার মাধ্যমে আমরা যখন ব্যাখ্যা দিচ্ছিলাম সেটা হচ্ছে বিশ্লেষণ, আর শৃঙ্খল যোজনটা হচ্ছে দূরবর্তী এবং চূড়ান্ত স্তরের মধ্যবর্তী স্তরগুলো আবিষ্কার করার মাধ্যমে যখন ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে শৃঙ্খল যোজন। ভালো করে খেয়াল করো, আমি লাস্টে কিন্তু উদ্দীপকের মতো উদাহরণ দিব এবং তোমাদেরকে জিজ্ঞাসা করব যে আসলে এটি কোন বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকারভেদ। ওকে, আমরা তাহলে শৃঙ্খল যোজনটা বুঝে ফেলেছি। এখন আমরা এরপর যদি আমরা একটা আরেকটি উদাহরণে আসি। আচ্ছা, আরেকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে এটা বোঝাই, যেমন এই দূরবর্তী স্তর তোমরা কোন স্তর সেটা তাহলে তোমরা বুঝতে পারবে। শৃঙ্খল যোজনের পরে আমি তাহলে শৃঙ্খল যোজনটির পরে আমি তৃতীয়টি শুরু করি, তারপরে আমি উদাহরণটিতে আসি। আমি দ্রুত ক্লাসটি আগে শেষ করিনি। সেটা হচ্ছে যে এরপর হচ্ছে অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি শব্দটি বা আমরা শব্দগুলি মনে রাখার বোঝার চেষ্টা করব। শব্দগুলি বুঝলে আমাদের যে সুবিধাটি হবে সেটি হচ্ছে যে আমরা পরীক্ষার হলে এটি ডিটেলসটা মানে সংক্ষেপে ব্যাখ্যাটি দিতে পারবো। আমরা যদি ব্যাখ্যাটি মানে এগুলোই ব্যাখ্যা না করতে পারি আমি কিন্তু মার্কস আসানোটা পাবো না, তাই না? তাহলে অন্তর্ভুক্তি শব্দটি মানেই কেমন, যে কোনো একটা কিছু মনে করে সাপোজ এটি একটি বড় স্থান আছে, তার মধ্যে কোনো একটা ছোট একটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, কোনো একটি ছোট কয়েকটি বিষয় কি রয়েছে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এই বড় যে একটি খাঁচার মধ্যে মনে করে ছোট ছোট কিছু আরো বাস্কেট রয়েছে, তাহলে এটি হচ্ছে অন্তর্ভুক্ত রয়েছে আমরা বলবো, তাই না? তো অন্তর্ভুক্তি ব্যাপারটিও এমন, এটি আমরা যেহেতু বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে কথা বলছি, কোনো একটি ঘটনার ব্যাখ্যা নিয়ে কথা বলছি, তাহলে আমরা এই সংজ্ঞাটার ক্ষেত্রে বলতে পারি যে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে যখন অপেক্ষাকৃত কম ব্যাপক নিয়মকে অধিকতর ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় তাই হচ্ছে অন্তর্ভুক্তি। তাহলে আমি কি বললাম যে অপেক্ষাকৃত কম ব্যাপক নিয়মকে এই কথাটি খেয়াল করো, অপেক্ষাকৃত কম ব্যাপক নিয়মকে অধিকতর ব্যাপক মানে আরো বেশি ব্যাপক, হ্যাঁ, অধিকতর ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা। অধিকতর ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করে, অন্তর্ভুক্ত শব্দটি যেহেতু তুমি অন্তর্ভুক্ত সংজ্ঞা দিচ্ছ তো আমি এটি চেঞ্জ করে বলা হচ্ছে অধিকতর ব্যাপক নিয়মের অধীন করে যখন কোন ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাই হচ্ছে অন্তর্ভুক্তি। ওকে, তাহলে আমরা কি লিখলাম সেটা হচ্ছে অপেক্ষাকৃত কম ব্যাপক নিয়মকে। সাপোজ মনে করো যে আমরা যে ভূপতনের কথা বলি, যে মনে করো সবকিছু উপরের থেকে হাত থেকে ছেড়ে দিলেই নিচে পড়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে ভূপতন, সবকিছু হচ্ছে ভূপৃষ্ঠের দিকে যে পতিত হওয়ার ব্যাপারটি। এই ব্যাপারটি ব্যাখ্যা করতে গেলে আমি বলছি কি এটা তো একটা নিয়ম যে সবকিছু নিচের দিকে পড়বে, এটা কিন্তু একটি নিয়ম। ওকে, দেখো এই যে আমি ছবিটি এঁকেছি, এই ছবিটির মধ্যে যে ছোট ছোট বক্সগুলি রয়েছে কিংবা আমি ছোট ছোট কয়েকটি বৃত্ত আঁকি, এই ছোট ছোট এই ঘটনাগুলিকে আমি যদি বলবো বিশেষ নিয়ম, কি বলবো? বিশেষ নিয়ম। ওকে, বিশেষ মানে আমরা বুঝি ছোট ছোট, আমরা যুক্তিবিদ্যা বিশেষ বলতে বুঝি স্বল্প স্বল্প। আর এই যে টোটাল আমি যে আয়তাকার যে একটি ডায়াগ্রাম আঁকিয়েছি এটিকে আমরা যদি বলি এটিকে বলবো সার্বিক নিয়ম। মনে করো এটি হচ্ছে সার্বিক কেন? কারণ এটি সকলকে অন্তর্ভুক্ত করেছে, তাই এটি হচ্ছে সার্বিক নিয়ম। তাহলে আমরা এই বিশেষ নিয়ম এবং বিশেষ নিয়মটি সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে কি করছি? ব্যাখ্যা করছি। আমরা যদি এখন ঘটনাটিকে উদাহরণের মাধ্যমে চলে যাই, আমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছি যে অপেক্ষাকৃত কম ব্যাপক নিয়মকে কি করি? অধিকতর ব্যাপক নিয়মের অধীন করে আমরা ব্যাখ্যা করি, যেমন ভূপতন এবং মাধ্যাকর্ষণ শক্তি। এটা সবচেয়ে এক্সাক্ট সুন্দর ব্যাখ্যা, এটাকে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো আমি এটা মুছে দিচ্ছি। আমি যদি এখানে তিনটি শব্দ লিখি, একটা হচ্ছে মনে করো ভূপতন, জোয়ার ভাটা আর গ্রহ নক্ষত্রের গতিপথ। তো এই যে গ্রহ নক্ষত্রের গতিপথ গুলো কেমন, কিংবা ভূপতন সবসময় ভূপৃষ্ঠের দিকে সবকিছুর পতন হচ্ছে কেন, কিংবা জোয়ার ভাটা ঠিক 6 ঘন্টা পর জোয়ার ভাটা হচ্ছে কেন, এই সমস্ত ঘটনাগুলি ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা একটি নিয়মে আশ্রয় নিতে পারি, সেটা হচ্ছে যে মাধ্যাকর্ষণ শক্তির সূত্র, মাধ্যাকর্ষণের নিয়ম। ওকে, যে মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে আকর্ষণ করছে এটা আমরা জানি। তো এই যে মহাকর্ষ বলের যে প্রভাব,
মাধ্যাকর্ষণের যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি এত একটি সার্বিক নিয়ম যার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে গ্রহ নক্ষত্রের গতিপথ তার একটি নিয়মে চলছে। এটা একটি বিশেষ নিয়ম। ভূপতন অর্থাৎ সবকিছু ভূপৃষ্ঠের দিকে আকর্ষিত হয়, সেটি একটি নিয়ম, এটা একটি বিশেষ নিয়ম। আবার জোয়ার ভাটা একটি নিয়মে, বিশেষ নিয়মে সবসময় চলমান রয়েছে। এই বিশেষ বিশেষ ছোট ছোট নিয়মগুলি সবগুলি একটি মাধ্যাকর্ষণ নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছে। দ্যাট মিনস এ হচ্ছে মনে করো গ্র্যান্ডফাদার, মানে দাদা, মানে এ হচ্ছে সবলের উপরে রয়েছে। এই নিয়মটি দ্বারা সকলকে বিশেষ বিশেষ নিয়মকে ব্যাখ্যা করা যাচ্ছে। তাই আমি এটিকে বলবো, মাধ্যাকর্ষণ নিয়মকে বলবো সার্বিক নিয়ম, এটিকে বলবো সার্বিক, এবং এই তিনটিকে প্রত্যেকটিকে আলাদাভাবে আমরা বলতে পারি বিশেষ নিয়ম। তাহলে বিশেষ নিয়মগুলো সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত। আর এই বিশেষ নিয়মকে আমরা বলছিলাম যে অপেক্ষাকৃত কম ব্যাপক। আমি যে সংজ্ঞায় বলেছিলাম অপেক্ষাকৃত কম ব্যাপক, সেই শব্দটি তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। এখন তোমরা বুঝে নাও অপেক্ষাকৃত কম ব্যাপক কোনটি? এই বিশেষ নিয়মগুলি। এগুলো কি কম ব্যাপক, এগুলো ছোট ছোট। ভূপতনের নিয়ম দ্বারা শুধুমাত্র ভূপতন বা বস্তুর পতন ব্যাখ্যা করা যায়। গ্রহ নক্ষত্রের গতিপথ দ্বারা শুধু গ্রহ নক্ষত্রের গতিপথের যে তারা যে সর্বদা ঘুরছে, নিজ কক্ষপথে ঘুরছে এবং সাথে সাথে কোনো একটা অরবিটকে কেন্দ্র করে ঘুরছে, কক্ষপথকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এই কক্ষপথে ঘুরছে, এই সমস্ত বিশেষ বিশেষ নিয়মগুলো হচ্ছে এই মাধ্যাকর্ষণ নিয়মের চাইতে কি কম ব্যাপক, ছোট। তাহলে এই জন্য আমরা বলছি অপেক্ষাকৃত, মানে দ্যাট মিনস মাধ্যাকর্ষণের চেয়ে অপেক্ষাকৃত ছোট। তাহলে এটি হচ্ছে সার্বিক আর এটি হচ্ছে যে বিশেষ। বিশেষ নিয়মগুলো সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে অন্তর্ভুক্তিটি হচ্ছে আমি যখন ভূপতন এই ঘটনাটিকে ব্যাখ্যা করতে যাচ্ছি, কিংবা মনে করো যে উপরে বল ফেলছি, বল নিচে পড়ছে, ব্যাটসম্যানরা যত উঁচুতেই ছক্কা মারুক না কেন বলটা আস্তে আস্তে একসময় নিচে এসে পড়বেই, তাই না? তো এই যে নিচে এসে পড়ছে এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে হলে আমাকে মাধ্যাকর্ষণ নিয়মের আশ্রয় নিতে হচ্ছে। তাই আমি একটি বিশেষ ঘটনাকে, বিশেষ নিয়মকে অপেক্ষাকৃত বড় সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে যখন কোনো একটি ঘটনার ব্যাখ্যা দেওয়া হবে সেটিকে বলা হবে অন্তর্ভুক্তি। খুব সিম্পল এবং খুব সহজ, তাই না? তাহলে আমরা এই পর্যন্ত আশা করি এই তিনটি নিয়ম বুঝতে পেরেছি। কে কার কি কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলতে পারো। শেখ আরিয়ান রানা স্যার কাইন্ডলি একটু ক্লিয়ার করেন না, কোন বিষয়টা ক্লিয়ার করতে হবে একটু আমাকে বলতে হবে প্লিজ, যে কোন টপিকটি বুঝতে পারছেন না আপনি। প্লিজ আমাকে একটু জানাতে হবে যে কোন টপিকটি আপনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, একটু ক্লিয়ার হতে হবে। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে যে আমরা যে তিনটি প্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেই তিনটি প্রকার আমরা বুঝেছি। এখন আমি দেখব আমার স্টুডেন্টরা কেমন বুঝেছে। আমি দুইটি উদাহরণ লিখবো যে কোনটি কোন ধরনের ব্যাখ্যার অন্তর্ভুক্ত হয়, কোন ধরনের প্রকারভেদের অন্তর্ভুক্ত হয়, তোমরা আমাকে একটু বলে দিবে। ওকে, ভেরি গুড। তাহলে আমি এখন যদি একটা উদাহরণ দিই, মনে করো সাপোজ আমি একটা উদ্দীপক লিখলাম, যে এখানে আমি একটা লিখলাম যে দুর্ঘটনা, ওকে, দুর্ঘটনা হয়েছে। আর এখানে লিখলাম এক ব্যক্তির মৃত্যু, আর মাঝে আমি আরেকটি বক্সে লিখলাম প্রচুর রক্তপাত, প্রচুর রক্তক্ষরণ। ওকে, প্রচুর ব্লিডিং হয়েছে, প্রচুর রক্তক্ষরণ। তাহলে এই একটি ঘটনা, এটি একটি উদ্দীপক দিলাম, উদ্দীপক। তাহলে এটিকে আমাকে বলতে হবে যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন প্রকার। আমি যে তিনটি প্রকার পড়লাম সেই এটি হচ্ছে ফার্স্ট, 1 নম্বর। তোমরা আমাকে আনসারিং করে দিবে যে 1 নম্বরে এটি হচ্ছে তিনটির মধ্যে কোনটি, যে এটি বিশ্লেষণ না এটি শৃঙ্খল যোজন হবে উদাহরণ, না অন্তর্ভুক্তির উদাহরণ। ওকে, আরেকটা আমি যদি উদাহরণ এখানে তোমাদের দিই, সেটা হচ্ছে যদি সাপোজ মনে করো যে এটা দিলাম, যে একটা উদাহরণ তৈরি করি, যেমন মনে করো যে এটি একটি, তাই না? এখানে আমি নাম, এখানে যদি আমি দিই যে মাধ্যাকর্ষণ নিয়ম, আর এখানে দিলাম আমি যে মনে করো যে একটি উল্কা পিণ্ডের পৃথিবীর দিকে আগমন। তাহলে এই যে ঘটনাটি উল্কাপিণ্ডে যে পৃথিবীর দিকে আগমন, এই ঘটনাটি ব্যাখ্যার জন্য কি মাধ্যাকর্ষণ নিয়মটির উপরে লিখেছি। এটিকে আমি একটি ব্রডার একটি এরিয়াকে আমি কভার করে দিলাম। তাহলে এটিকে আমি 2 নম্বর উদ্দীপকটাকে আমি কি ধরনের ব্যাখ্যা বলবো, আর 1 নম্বরটাকে কিভাবে বলবো, দ্রুত আনসারিং করে দাও ঝটপট। ওকে, এই দুইটা আনসারিং আমাকে করে দাও, দেখি কে কে আমার আনসার করতে পারো। আমি ব্রো স্যারকে ক্লিয়ারলি বলো কি বুঝো না। থ্যাংক ইউ। হ্যাঁ,
ওকে, তাহলে আমাকে একটু এই দুইটি আনসার করে দাও তোমরা, ডিয়ার স্টুডেন্টস প্লিজ তোমরা একটু আনসারিংটা করে দাও যে 1 নম্বরের এটা আমরা কোন ধরনের তিনটি ব্যাখ্যার মধ্যে কোনটিকে বলবো, 3 ধরনের ব্যাখ্যা যে আমরা বললাম, আর 2 নম্বরটিকে আমরা কোনটি বলবো। ওকে, এই দুটো আমাকে ক্লিয়ার করে আনসার করে দাও দ্রুত। আমি মুছে দিব, কিন্তু আমি প্রথমটা মুছে দিয়ে আরেকটি জাস্ট দৃষ্টান্ত দেবো, কারণ তোমাদের বোঝাটা খুব জরুরি। আমরা টপিকগুলো সহজ, বাট আমরা যদি গ্রাস্প না করতে পারি, আমরা যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না, তাই না? তাহলে আমরা একটু লিখে ফেলি প্লিজ। দেখো, এরপরে আমি আরেকটি উদাহরণ লিখব, দেখি কে কি আনসার করলাম, আনসার করতে থাকো। ওকে, আমি আরেকটি লিখি, এই দুর্ঘটনার এইটি উদাহরণটি মুছে দিলাম। সেটি হচ্ছে, যদি আমি এমন দিই যে 3 নম্বরটা দিই, নাম্বার 3তে দিলাম হচ্ছে যে সাপোজ নৌকার অসুস্থতা এটা দিলাম। এখানে একটি কারণ আমি বললাম যে সে ডায়াবেটিস আছে না। 2 নম্বর হচ্ছে যে কি হয়েছে, যে অতিরিক্ত খাবার খেয়েছে, চিনি জাতীয় খাবার, অতিরিক্ত চিনি জাতীয় খাবার গ্রহণ। আর একটা হচ্ছে যে দুশ্চিন্তা। এই তিনটির ফলে কি হচ্ছে, অসুস্থতা, এটা একটি মিশ্র কার্য হচ্ছে। তাহলে এটিকে আমরা কি বলবো, 3 নম্বরটিকে আমরা কোন ধরনের ব্যাখ্যা করবো, আনসার করে দাও। রুমি 1 নম্বর হচ্ছে শৃঙ্খল যোজন, ভেরি গুড, অলরেডি সঠিক আনসার করেছে রুমি। সাইদুল আহমেদ ইমরান অন্তর্ভুক্তি 2 নম্বর অন্তর্ভুক্তি, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে আচ্ছা, সাইদুল আহমেদ ইমরান 1 নম্বর শৃঙ্খল যোজন, 2 নম্বরটা আনসার করেছো, ভেরি গুড। ইমরান পিনাক দেবনাথ 1 নম্বর শৃঙ্খল যোজন, 2 নম্বর অন্তর্ভুক্তি। আর কি দেখি, হ্যাঁ এটা, ওকে ভেরি গুড। তোমরা তো আমরা সকলেই আনসার করছো, যারা যারা ক্লাস বুঝতে পারছো তারা সকলেই ক্লিয়ারলি আনসার করছো, অসংখ্য ধন্যবাদ। লাস্ট 3 নম্বর আমি কিন্তু আরেকটা কোশ্চেন দিয়েছি, তোমরা একটু দ্রুত আনসারটা 3 নম্বরের আনসারটা একটু আমাকে বলে দাও প্লিজ। ওকে, 3 নম্বর আনসারটা একটু আমাকে বলে দাও, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তোমরা বুঝতে পেরেছো আশা করি এই পর্যন্ত, তাহলে বুঝতে পারছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসলে তোমরা সকলেই খুব জিনিয়াস। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে ফেলেছি, লাস্ট 3 নম্বরের আনসারটা তোমরা করে ফেলো। আমি এখানে লিখেছি ডায়াবেটিস, অতিরিক্ত চিনি জাতীয় খাবার গ্রহণ কিংবা দুশ্চিন্তা, এর ফলে কি হচ্ছে, অসুস্থতা হচ্ছে, এটা একটি কার্য। এটি কোন ধরনের নিয়ম দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো সেটা তোমরা বলে দাও। ওকে, তাহলে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার সময় আসলে অনেক সময় এমন হবে যে আমাদের এই 3টি প্রকারের সম্মিলিতভাবেও ব্যাখ্যার প্রয়োজন হতে পারে। 3টি যে প্রকার বললাম, আমরা 3টি প্রকারকে গ্রহণ করে আমরা সম্মিলিতভাবে ব্যাখ্যা করতে পারি। বুঝতে পেরেছো? কারণ আমাদের 3টিরও একসাথে প্রয়োজন হতে পারে সম্মিলিতভাবে ব্যাখ্যা করার জন্য। দেখা যাচ্ছে আমরা বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করার পরে আমরা কি করলাম, শৃঙ্খল যোজন করলাম, একটার সাথে একটা রিলেট করলাম, এমন হতে পারে। আর লাস্ট, আমরা কিন্তু সব ঘটনাকে আবার ব্যাখ্যা করতে পারবো না। মনে করো যে তুমি অনেক তোমার আত্মা, আমি বললো যে তোর আত্মাটা না খুব মানে উদার, হ্যাঁ তোর আত্মাটা অনেক উদার, এই কথাটা বললো। তো বললো যে আচ্ছা আমার আত্মা তো আমি দেখতে পাই না, আমার আত্মা করে একটু দেখাতো, বোঝাতো আত্মাটা কি আসলে। তো তোমার ফ্রেন্ড হকচকিয়ে গিয়েছে যে আসলে আত্মা কোথায়, দেখো বা আত্মা আমি লিখে দেখাচ্ছি, বলছে এই দেখ আত্মা লিখেছি, বলে আত্মা তো লিখলি কিন্তু আত্মাটা কোথায়। হ্যাঁ, এই ঘটনাটাকে কিন্তু ব্যাখ্যা দিতে পারছে না। কিংবা সে কেউ দুঃখ পাচ্ছে, এই দুঃখকে আসলে আমরা যেমন একটি জোয়ার ভাটাকে ব্যাখ্যা করছি কিংবা বস্তুর ভূপতন ব্যাখ্যা করছি, কিন্তু দুঃখকে কিন্তু আমরা ভাবে ব্যাখ্যা করতে পারছি না। হ্যাঁ, চোখে পানি বের হওয়া, দুঃখ পাওয়া, কিংবা হচ্ছে যে মনে করো যে কোনো একটি বর্ণ আসলে এমন কেন, বা গন্ধ আসলে এমন কেন, বর্ণ, গন্ধ, রূপ, সৌন্দর্য, মানসিক যে বিষয়গুলো, তোমরা বলো তো এগুলো কি আসলে আমরা ব্যাখ্যা করতে পারি? হ্যাঁ, সৃষ্টিকর্তাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু প্রপার আমরা বৈজ্ঞানিকভাবে যে ব্যাখ্যার কথাটি বলি সেই কার্যকারণ সম্পর্কের মাধ্যমে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি না। আমরা ব্যাখ্যা করি সৃষ্টিকর্তা আছেন, নিশ্চয় আছেন, অবশ্যই আছেন সৃষ্টিকর্তা, এবং তিনি তার সৃষ্টির মাধ্যমে তার প্রকাশ, তাই না? তিনি সৃষ্টি করেছেন, অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, আমাদের এক আল্লাহ তাআলা আছেন, যে যার ধর্ম বিশ্বাস করো। তো কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা আমরা বিশ্বাস করি, কিন্তু সৃষ্টিকর্তা, আত্মা, অমরত্ব, দুঃখ, বর্ণ, সুখ, গন্ধ, এই সমস্ত বিষয়গুলোকে
আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি না। তার মানে কি, আমরা যতই চিল্লাই না কেন যে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করব, বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করব, সমস্ত বিষয়কেই আমরা চাইলে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারবো না, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আর যখন আমরা কোনো কিছু পারি না, সেটাই আমাদের সীমাবদ্ধতা। ওকে, তাহলে এটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা। আমরা সীমাবদ্ধতাগুলোর টপিকগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করে যাব। আমাদের পরীক্ষায় আসবে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতাগুলো আলোচনা করো, 3 মার্কস অথবা 4 মার্কসের জন্য আসতে পারে, সো ভেরি মাচ ইম্পর্টেন্ট। সীমাবদ্ধতাগুলো ওই যে যৌক্তিক সংজ্ঞা আমরা অধ্যায় পড়েছি, যৌক্তিক বিভাগের অধ্যায় পড়েছি, বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রেও সেই সীমাবদ্ধতা, সেই যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধতার সাথে অনেকটা সবগুলো প্রায় একই মিলে যাবে, কারণ যৌক্তিক সংজ্ঞা না দিতে পারলে আসলে ব্যাখ্যা দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। তাহলে ফার্স্ট আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার যে সীমাবদ্ধতা রয়েছে, ব্যাখ্যার সীমাবদ্ধতার ক্ষেত্রে প্রথম যে সীমাবদ্ধতা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে চেতনার যে বিষয়গুলি, চেতনার মৌলিক গুণগুলি, চেতনার মৌলিক বিষয়গুলিকে আমরা কি করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। চেতনার মৌলিক বিষয়গুলি যেমন কি, বর্ণ, আমাদের বর্ণ একটা চেতনা আছে, আমরা কালার সম্বন্ধে আমাদের একটা কনসেপ্ট আছে, বর্ণ, গন্ধ, স্বাদ, এক একজনের কাছে স্বাদ, কারোর কাছে একই খাবার ভালো লাগছে, আবার একজনের কাছে ভালো লাগছে না। তাহলে এই যে বিষয়গুলি, এগুলি হচ্ছে এক একজনের চেতনার ব্যাপার। তো এই বিষয়গুলিকে একটার সাথে একটা তুলনা করে সাদৃশ্য বৈসাদৃশ্য করে আমরা কি করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। তাহলে বর্ণ, গন্ধ, স্বাদ, রূপ, এগুলিকে আমরা কি করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। ওকে, এরপরে যে বিষয়টি আছে যে যেমন হচ্ছে যে বিষয়গুলি সবসময় পরম বিষয়, পরম সত্তার বিষয়গুলি, পরম বিষয়গুলি বা পরম নিয়মগুলি, দুইটি বিষয়, পরম নিয়ম। পরম নিয়মের মধ্যে আমরা বলতে পারি যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আর হচ্ছে কার্যকারণ নিয়ম। এই ধরনের নিয়মগুলোকে আমরা কি বলি, সবসময় হচ্ছে পরম নিয়ম বলি। এগুলোকে আমরা ব্যাখ্যা করার প্রয়োজন আসে না। কার্যকারণ নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এগুলোকে আমরা ব্যাখ্যা না করে আমরা কি করি, আমরা মেনে নিয়েছি, এগুলোকে ব্যাখ্যার প্রয়োজন পড়ে না, এগুলো ব্যাখ্যার আওতার বাইরে। এরপরে মনে করো যে জড়বস্তুর যে ধারণা, জড়বস্তুর ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে যে দেশ কাল, দেশ বলতে কিন্তু বাংলাদেশ বা এই ধরনের দেশের কথা বলা হচ্ছে না, দেশ বলতে আসলে অবস্থান বা বিস্তৃতির কথা বলা হয়। অর্থাৎ আমি মানুষ, জামশেদুর রহমান রয়েছে, আমি একটি স্পেস দখল করে আছি না, মহাবিশ্বের একটি ছোট্ট একটি স্পেস দখল করে আছি, আমার সামনে যে বোর্ড রয়েছে এটা একটি স্পেস দখল করে রয়েছে। তাহলে এই যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একটা আমাদের কনসেপ্ট রয়েছে যে কোনো না কোনো একটি স্থানে রয়েছে, তাই না? তুমি এক জায়গায় রয়েছে, চিটাগাং রয়েছে, কিংবা তুমি হচ্ছে মেহেরপুরে রয়েছে, কিংবা ঢাকা রয়েছে, তাহলে এই জায়গায় একটি স্থান, স্পেস দখল করে রয়েছে, এটা হচ্ছে দেশের ধারণা। ওকে, তাহলে স্পেসের বা টাইমের ক্ষেত্রে এই যে কনসেপ্ট, টাইম যে কনসেপ্টটা, সময়ের কনসেপ্ট আমরা রিলেট করি যে গতকাল মারা গিয়েছিল, আজকে তাহলে একদিন হলো, বা একটা সূর্য ডুবেছে, এইভাবে আমরা কি করি, আমরা কম্পারেটিভলি একটা টাইমের ধারণা নিই, কিন্তু আসলে টাইমকে আমরা ব্যাখ্যা করতে পারি না। এগুলো আমাদের অতীন্দ্রিয় ব্যাপার, দেশ কাল স্থিতি, এই বিষয়গুলোকে আমরা কি করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। ওকে, দেখি আগের কি আনসার করেছো। বিশ্লেষণ 3 নম্বর, জনতা শিলা, ভেরি গুড, থ্যাংক ইউ। রুমি বিশ্লেষণ খুবই, সাইদুল আহমেদ ইমরান, হ্যাঁ খুবই টপিক, খুবই সহজ টপিক ইমরান, খুবই সহজ টপিক, আসলে সহজ টপিক। এবং সহজ টপিক থেকে আমাদের কাজ কি, যে সহজ টপিক থেকে সহজ আনসার বের করে নিয়ে আসা, তাই না? ক্রিকেটাররা যেটা সহজ বল, জুসি বল, সে বলটাকে কি করে, ছক্কা মারে নাকি, মেরে কি সহজে রানটা নিয়ে আসে। আমাদের কাজ হচ্ছে আমাদের যে চ্যাপ্টারগুলো সহজ, সেই চ্যাপ্টারগুলো আরো ভালোভাবে পড়ে, সহজগুলো অবহেলা না করা, সহজ চ্যাপ্টারকে আরো ভালোভাবে ক্যাপচার করে ভাজানো ফুল মার্কসটা আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি, সেই কাজটি করা। ওকে, এটা হচ্ছে একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। আমরা আশা করি তোমরা সেই কাজটি করবে, সহজ অধ্যায়গুলো থেকে ফুল মার্কসটা নিয়ে আসবে, তাহলে না তুমি 90 আপ মার্কস পাবে যুক্তিবিদ্যাতে। ওকে, তাহলে আমরা জড়বস্তু, দেশকাল, স্থিতি, এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি না, তাই না? তারপরে আমরা কি করতে পারি না, যে যেগুলো আমাদের মনের মৌলিক অবস্থা, সুখ দুঃখের কথা বললাম, সুখ দুঃখ গুলোকে আমরা কি করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না, সুখ দুঃখ এগুলোকে ব্যাখ্যা করতে পারি না। তারপরে সৃষ্টিকর্তা, ঈশ্বর, আত্মা, অমরত্ব, এইসব বিষয়গুলো, এই যে অমরত্বের বিষয়গুলো, এগুলোকে আমরা কি করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। এগুলো হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা, এগুলো আমাদের লিমিটেশনস রয়েছে, তাহলে আমরা এগুলো ব্যাখ্যা করতে পারি না। তাহলে আমাদের ডিয়ার স্টুডেন্টস, আমাদের ব্যাখ্যার অধ্যায়টি আমাদের মোটামুটি শেষ করে ফেলেছি আমরা। ব্যাখ্যার অধ্যায় আশা করি কারো কোনো প্রবলেম নাই, খুবই সহজ ছিল অধ্যায়টি, তোমাদের পড়িয়ে তোমরাও আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছো, মনে রাখবে তোমরা ভালো করে পড়াশোনা করবে। আমরা নেক্সট দিন আমরা সপ্তম অধ্যায় শুরু করব আগামী দিনের ক্লাসে। তোমরা দেখি আর কার কোনো প্রবলেম আছে কিনা,
রিফা গালিব তোমার জন্য ক্লাস। আচ্ছা যাক, আমি আশা করি আমাদের ক্লাসে কোনো অনাকাঙ্ক্ষিত কথাবার্তা হবে না। যারা আসছেন ক্লাস করছেন বা যদি স্টুডেন্টের বাইরে কেউ আসেন, আশা করি ক্লাসের পরিবেশ নষ্ট করার মতো কোনো পরিবেশ এখানে হবে না। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা যখন ডিরেক্ট ক্লাস নিই কলেজে বা সেই সময় কিন্তু ক্লাসে তখনই আমরা ডিসঅর্ডার মেনটেন, আমরা কখনো সেটা মেনে নিই না। স্টুডেন্টরা যদি একটু হাসাহাসি বা একটু বেশি ইয়ে করে, আমি কিন্তু ক্লাসে সবসময় সেটা স্ট্রিক্টলি আমরা সেটা মেনটেন করি। তো আশা করি এটা অনলাইন ক্লাস হলেও এখানে একটা শৃঙ্খলা থাকবে। এবং আমার স্টুডেন্টসের একটা তোমাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে যদি কেউ বাইরের কোনো মানুষ অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলতে চায়, তোমরা তাদেরকে এড়িয়ে চলো। বাকি কর্তৃপক্ষ দেখে নিবে, বুঝে নেবে বিষয়টা, তোমরা তাদেরকে এড়িয়ে চলো, অহেতু কথাবার্তা চলবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা আগামীকাল মঙ্গলবার 12টার সময় আবার আমার সাথে দেখা হবে। তোমাদের ক্লাসে আসো তোমরা। সপ্তম অধ্যায়টা আমরা খুব দ্রুত আবার 2টি বা 3টি ক্লাসে শেষ করে দিব। এভাবে আমরা এই 3টে অধ্যায় দ্রুত শেষ করে আমরা যদি আমাদের বাকি যে তোমাদের প্রবলেমেটিক অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায়গুলো অলরেডি একজন বলেছে 5ম অধ্যায় রয়েছে, আমি সেই অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করবো। ওকে, সে পর্যন্ত সকলে ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।